দুপুর প্রায় 2টা। দক্ষিণ ইসরায়েলের মরুভূমির মাঝখানে অবস্থিত র্যামন এয়ারবেস। ঘাটির ভেতরে অনেক পাইলট সেই সময় রেস্ট রুমে ছিলেন। ঠিক তখনই হঠাৎ করে পুরো এয়ারবেস জুড়ে তীব্র সাইরেন বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই পরিবেশ পাল্টে যায়। এটা ছিল ইমার্জেন্সি অ্যালার্ট, অর্থাৎ তখনই যুদ্ধবিমান উড়াতে হবে। পাইলটরা কোনো সময় নষ্ট না করে দ্রুত রুম থেকে বের হয়ে আসতে শুরু করেন, কারণ তারা খুব ভালো করেই জানতেন এই ধরনের জরুরি সিগন্যাল সাধারণত তখনই দেওয়া হয় যখন আকাশে অজানা কোনো বিপদ দেখা দেয়। কিন্তু এখানেই একটা বড় সমস্যা ছিল। রেস্ট হাউস থেকে মূল রানওয়ে এবং যুদ্ধবিমান রাখার জায়গার দূরত্ব ছিল প্রায় 1 কিলোমিটার। তাই দ্রুত 4 থেকে 5টি সামরিক গাড়িতে উঠে পড়েন পাইলটরা। তাদের মুখে তখন স্পষ্ট টেনশন দেখা যাচ্ছিল, কারণ কেউই জানতেন না আকাশে আসলে কি ঘটেছে। তবে আসল ঘটনা শুরু হয়েছিল আরও প্রায় 25 মিনিট আগে। সেদিন ইরানের একটা সামরিক ঘাঁটি থেকে একটা F-15 টোম্যাক যুদ্ধবিমান উড়ানো হয়েছিল। এই বিমানগুলো বহু পুরনো হলেও ইরান এখনও ব্যবহার করে, কারণ এগুলোর গতি অত্যন্ত বেশি এবং দীর্ঘ সময় ধরে আকাশে উঠতেও সক্ষম। যদিও বর্তমান সময়ের অনেক আধুনিক যুদ্ধবিমানের তুলনায় এগুলো পিছিয়ে রয়েছে, তবুও ইরানের কিছু অভিজ্ঞ পাইলট এখনও এই বিমানগুলোই চালিয়ে থাকেন। সেদিনের ফ্লাইটটি ছিল একটা রুটিন অনুশীলন উড়ান। পাইলট রেজা ফরহাদি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ। বহু বছর ধরে যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা ছিল তার। শুরুতে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। বিমানটি ইরানের আকাশে নির্ধারিত রুট ধরেই উঠছিল, কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। পাইলট ধীরে ধীরে নির্ধারিত রুট পরিবর্তন করতে শুরু করেন। ইরানের রাডার কন্ট্রোল রুম প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ অনুশীলনের সময় মাঝে মাঝে সামান্য রুট পরিবর্তন হয়ে থাকে। কিন্তু কয়েক মিনিট পরই তারা বুঝতে পারেন বিমানটি উত্তর দিকে নয়, বরং দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। তখন এই কন্ট্রোল রুম থেকে তাকে সতর্ক বার্তা পাঠানো হয়। তাকে জানানো হয় যে সে ধীরে ধীরে ইরানের আকাশ সীমা ছেড়ে বের হয়ে যাচ্ছে। পাইলট তখন শান্ত গলায় উত্তর দেয় সে বিষয়টি ঠিক করেছে এবং তাকে কিছুটা সময় দিতে হবে। কিন্তু বাস্তবে সে ফিরে আসছিল না। পুরনো F-15 টোমাক যুদ্ধবিমানটি খুব নিচু উচ্চতায় উড়ছিল। নিচু উচ্চতায় উড়লে অনেক সময় রাডারের পক্ষে বিমান শনাক্ত করা কঠিন হয়ে যায়। ধীরে ধীরে বিমানটি ইসরায়েলের উত্তর সীমান্তের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে ইসরায়েলের রাডার কন্ট্রোল রুমে একটা অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। প্রথমে রাডার অপারেটররা বিষয়টিকে ঠিকভাবে বুঝতে পারছিলেন না, কারণ ওই সীমান্ত এলাকায় সাধারণত তেমন কিছুই নেই। অনেকেই ভেবেছিল এটা হয়তো ভুল সিগন্যাল অথবা ছোট কোনো অজানা ড্রোন হবে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। রাডারে দেখা যায় অজানা বিমানটি অত্যন্ত দ্রুত গতিতে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তখনই জরুরি অ্যালার্ম বাজানো হয়। র্যামন এয়ারবেসে থাকা পাইলটদেরকে জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান উড়ানোর নির্দেশ দেওয়া হয়। কয়েক মিনিট পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অজানা সেই পাইলট হঠাৎ করে একটা গাইডেড মিসাইল নিক্ষেপ করে। লক্ষ্য ছিল উত্তরাঞ্চলের একটা সামরিক স্থাপনা। কিছুক্ষণ পর দূর থেকে ধোঁয়া উঠতেও দেখা যায়। ইসরায়েলের রানওয়ে থেকে একের পর এক যুদ্ধবিমান আকাশে উঠতে শুরু করে। কিছু ফাইটারদের সরাসরি উত্তর সীমান্তের দিকেই পাঠানো হয়। পাশাপাশি তীব্র অস্ত্র বহনকারী কয়েকটি বিমানও আকাশে উড়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রহস্যময় সেই পাইলট ইতোমধ্যেই ঘুরে আন্তর্জাতিক আকাশসীমার দিকে চলে যাচ্ছিল। তার পরিকল্পনা ছিল যত দ্রুত সম্ভব এলাকা ছেড়ে বের হয়ে যাওয়া, কারণ সে জানত আন্তর্জাতিক আকাশসীমায় পৌঁছতে পারলেই তাকে ধাওয়া করা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক সেই সময় ইসরায়েলের একটা এয়ার ডিফেন্স ইউনিট সক্রিয় হয়। এই প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত টামার সিরিজের মিসাইল ব্যবহার করে। কিছুক্ষণের মধ্যে একটা মিসাইল আকাশে ছুটে যায় এবং অজানা যুদ্ধবিমানটিকে ধাওয়া করতে শুরু করে। অজানা পাইলট তখন বুঝতে পারে তার পেছনে মিসাইল আসছে। সে যুদ্ধবিমানের গতি আরও বাড়িয়ে দেয়। দেখতে পুরনো হলেও এই F-14 টোমাক যুদ্ধবিমানটি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটারের বেশি গতিতে উঠতে সক্ষম। বিমানটি তখন শব্দের গতির দ্বিগুণেরও কাছাকাছি বেগে আন্তর্জাতিক আকাশসীমার দিকে এগিয়ে যেতে শুরু করে। কয়েক মুহূর্ত পরে মিসাইল ধাওয়া বন্ধ হয়ে যায়। পরে এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা বিশ্লেষণ। অনেকেই ধারণা করছেন হয়তো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির মধ্যে আমেরিকা তাদের অনেক উন্নত মানের রাডার হারিয়েছে। ইসরায়েল সাধারণত আমেরিকার রাডার ব্যবস্থা বেশি ব্যবহার করে থাকে। তাই বিশেষজ্ঞরা ধারণা করছেন হয়তো এই কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সেই সময়ের জন্য দুর্বল হয়ে থাকতে পারে। তবে পুরো ঘটনার সবচেয়ে রহস্যময় দিক হলো সেই পাইলটের বিষয়। ইসরায়েল এখনও ঠিকভাবে বুঝতে পারেনি সেই পাইলট আসলে কোন দেশের ছিল বা তার প্রকৃত উদ্দেশ্যই বা কী ছিল।